হ্যালো হ্যালো হ্যালো। প্রথমেই সবাইকে এটাই বলি যে আমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট ক্লাস 11-এর যে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো সেই চ্যাপ্টারটা তোমরা রিভাইজ দাও, তার প্রবলেম সলভ করো। কোনো প্রবলেম হলে তো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের ডাউট সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এখন প্রথমে আমরা একটা চ্যাপ্টার করলাম ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের। এবার আমরা অর্গানিক কেমিস্ট্রি পার্টের একটা চ্যাপ্টার ধরবো, যাতে আমাদের আছে আইইউপিএসসি নোমেনক্লেচার। যে আইইউপিএসসি নোমেনক্লেচার তোমরা যতদিন পর্যন্ত কেমিস্ট্রির সাথে টাচে থাকবে, যে কোনো রকমভাবে তোমাদের এই আইইউপিএসসি নোমেনক্লেচার দরকার হবেই, ঠিক আছে। তার সাথে সাথে আমরা জানবো যে কার্বন কত ধরনের বন্ড করে, কার্বনের বিভিন্ন মডেল আমরা কিভাবে তৈরি করি। কিছু কিছু জিনিস আমি তোমাদের বানিয়েও দেখাবো 3Dতে, যে মলিকিউলের যে স্ট্রাকচার পাওয়া যায় সেগুলো দিয়ে। তো ওটাই বলার যে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির। আইইউপিএসসি নোমেনক্লেচারই বলতে পারো এই চ্যাপ্টারটার নাম। তো এই ক্লাসও করো তোমরা। আগের যেই চ্যাপ্টার আমাদের শেষ হলো ফিজিক্যাল কেমিস্ট্রির, ওই চ্যাপ্টারও করে নাও, এই চ্যাপ্টারটাও করো। এখন ধীরে ধীরে আরও স্পিডে আমাদের সিলেবাস কমপ্লিট হবে, পড়তে থাকো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে তো আছেই কমেন্ট বক্স তোমাদের জন্যই। আর আমার আরেকটা জিনিস বলার, যে যদি তোমাদের আমার এই ক্লাস খুব স্লো মনে হয় তাহলে তোমরা 1.5x বা 1.75x করে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো আমরা এখন শুরু করি এই আমাদের নতুন চ্যাপ্টার, ঠিক আছে। তো এই চ্যাপ্টার শুরুর আগেই তোমাদেরকে আমি বলি যে এই চ্যাপ্টারে যে আমাদের মেইন জিনিস কার্বন, সে কার্বনের যোজ্যতা কত, যা কার্বন কতগুলো বন্ড তৈরি করতে পারে, এগুলো কিভাবে এলো। তো বিজ্ঞানী কেকুলে প্রথম এটা বুঝতে পারে যে, আর প্রথম বলেন যে কার্বনের যোজ্যতা 4 আর কার্বন ম্যাক্সিমাম 4টি বন্ড তৈরি করতে পারে, ঠিক আছে। আর তিনি এর সাথে সাথে এটাও প্রেডিক্ট করেন যে কার্বনের ওই 4টি বন্ড একটি তলের ওপরে এমনভাবে আছে যেন সেই বন্ডগুলো 90 ডিগ্রি কোণ করে থাকে। তো এই থিওরি দিয়েই যখন কাজ শুরু করা হলো, তখন দেখতে পারা গেল যে যত এই থিওরি নিয়ে রিসার্চ এগোচ্ছে, যত এই 90 ডিগ্রি কোণ ভেবে নিয়ে যত রিসার্চটা এগোচ্ছিল, তত দেখতে পারলো যে এই স্ট্রাকচারে একটা তলের মধ্যেই 4টি বন্ড আছে, তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা দিয়ে সব অর্গানিক কম্পাউন্ডগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো ঠিকভাবে এক্সপ্লেন করা যাচ্ছিল না। কোথাও না কোথাও একটা কিছু খামতি থেকে যাচ্ছিল। তো তখন দেখলো যে না, এই যে থিওরিটা আছে, এই থিওরিটা একটুখানি মডিফাই করতে হবে। তখন বিজ্ঞানী ভ্যান টপ আর লাবেল তাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা দেখলো, তাদের বিভিন্ন রিসার্চের মাধ্যমে এটা বললো যে না, কার্বনের যোজ্যতা তো 4, কার্বন 4টে বন্ড তৈরি করে ঠিকই, কিন্তু এই কার্বনের স্ট্রাকচার এরকম কোনো একটি সমতলে না, ঠিক আছে। ওর স্ট্রাকচার হচ্ছে একটা সুষম চতুস্তলক। সুষম চতুস্তলক মানে কি, ইংরেজিতে এটাকে বলে টেট্রাহেড্রাল, ঠিক আছে, পারফেক্ট টেট্রাহেড্রাল। তো আমরা এখন কিন্তু তোমরা বইয়ে দেখবে যে সুষম চতুস্তলক বলেই বলা আছে, কিন্তু আমি তোমাদের পারফেক্ট টেট্রাহেড্রাল বলেই বলবো। কারণটা কি, তোমরা যদি ইন ফিউচার আরও কোনো স্টাডিতে যাও, কেউ অনার্স নিয়ে ধরো যদি পড়তে চাও, বা কেউ যদি জয়েন্ট বা নিটের কোচিং নিতে চাও, তাহলে সেখানে কিন্তু ইংরেজিতে বলা থাকবে, আর তোমাদের কিন্তু টেট্রাহেড্রাল বলে বলা থাকবে, ঠিক আছে। আমি বারবার অল্টার করে বলে দেবো বাংলার সাথে ইংলিশটাও। তো সুষম চতুস্তলক মানে টেট্রাহেড্রাল বললো। তো টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা কেমন? টেট্রাহেড্রাল স্ট্রাকচার হলো, এটা কার্বন, এটা একটি 3D স্ট্রাকচার। কার্বন, এখানে একটি বন্ড, এখানে একটি বন্ড, আর এটা বলতে হচ্ছে বন্ডটা প্লেনের অ্যাবাভে আছে। এটা আছে অ্যাবাভ, কোনো একটা প্লেনের অ্যাবাভে আছে। আর একটা বন্ড, এটা হলো প্লেনের বিলোতে আছে, নিচে আছে, বিলো দি প্লেন। এটা হলো অ্যাবাভ দি প্লেন, ঠিক আছে। এই বন্ড দুটো আছে প্লেনে, ঠিক। তারপর বলেছিল যে এই এক একটা যে বন্ডের অ্যাঙ্গেল,
বিভিন্নগুলোর মধ্যে বন্ডের অ্যাঙ্গেল, এই বন্ডের অ্যাঙ্গেল 109°28'। এই কথাটা যখন বললো আর এই স্ট্রাকচারটা যখন এলো, ঠিক আছে, যে না কার্বনের যদি কোনো একটি পারফেক্ট টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করেও তাহলে তার বন্ড অ্যাঙ্গেল হবে 109°28'। ঠিক আছে, তো এর থেকেই তারপর ফার্দার যে অর্গানিক কম্পাউন্ডস তৈরি করা হলো কার্বন দিয়ে, এই স্ট্রাকচারের উপরে বেস করেই তৈরি করা হলো। ঠিক আছে, এখন দেখি যে লুইস থিওরিটা কি। লুইস থিওরিতে অ্যাকচুয়ালি কার্বনের এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা, এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা বিজ্ঞানী লুইস উনি কি বলবো ওটাকে ইলেকট্রনের বেসিসে উনি ব্যাখ্যা করেছেন। কেমন, মানে আমি তোমাদের এখনই দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এই লুইস থিওরির মাধ্যমে যে মডেলটা আমাদের মানে আমরা দেখব, সেটাকে লুইস ডট মডেলও বলা হয় বা লুইস স্ট্রাকচারও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা কেমন, ধরে নিই যে একটি কার্বন অ্যাটম আছে। ঠিক আছে, আচ্ছা কার্বন অ্যাটমের আমরা কি বললাম, যোজ্যতা 4, তার মানে কি এর সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, দেখে নিই আমি। এই 4টি ইলেকট্রন আছে। তো এখন আমরা কি বললাম, কার্বন 4টি বন্ড করতে পারে। ধরে নিই একটি যে কোনো মলিকিউল CH4 মিথেন এর নাম। ঠিক আছে, এটার লুইস স্ট্রাকচার কি হবে? লুইস স্ট্রাকচার মানে হচ্ছে কোনো একটি মলিকিউলের স্ট্রাকচারটাকে ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করতে হবে, যে ও কীভাবে বন্ড করছে, ওর উপরে কোথায় লোন পেয়ার আছে কি না আছে, ওটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, যদি এখন ধরে নাও হাইড্রোজেন আছে। ঠিক আছে, হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। আচ্ছা আমরা কি জানি, একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন দুটো ইলেকট্রনের শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়। ঠিক, আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ডটা কি, কোনো একটি অ্যাটম অন্য আরেকটি অ্যাটমকে পুরোপুরিভাবে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। কিন্তু সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডটা কি, সেটা হচ্ছে দুটো অ্যাটম, সেই দুটো অ্যাটমের যে একসাথে দুটো ইলেকট্রন হচ্ছে, ওই দুটোকে সমানভাবে সে এনজয় করবে। তার মানে কি, এই যে কার্বনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এদের মধ্যে যদি কোভ্যালেন্ট বন্ড হয়, তার মানে কি এই দুটো ইলেকট্রন, এই কার্বনও এই দুটো ইলেকট্রনের সুবিধা ভোগ করবে, আবার হাইড্রোজেনও এই দুটো ইলেকট্রনের সুবিধা ভোগ করবে। বোঝাতে পারলাম? তার মানে কি ব্যাপারটা আমি দেখাতে পারি এরকমভাবে, সেমভাবে সব দিকে থাকবে এইভাবে হাইড্রোজেন। ঠিক এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি। এই হলো লুইস স্ট্রাকচার কার, CH4 এর লুইস স্ট্রাকচার। ঠিক আছে, এখন ধরে নাও যদি আমি ইথেনের ক্ষেত্রে দেখতে চাই, ইথেন কি, ইথেন হলো CH3 ইথেন হলো CH3 এর লুইস স্ট্রাকচার কেমন হবে? আমরা জানি কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, মানে সর্ববহিস্থ কক্ষপথে দিয়ে নিলাম, এটার 4টে, এটার 4টে। এখন হাইড্রোজেনের, ঠিক আছে, হাইড্রোজেনেরটা আমরা ক্রস দিয়ে বলবো। হাইড্রোজেনের একটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে তো হাইড্রোজেন হবে না কারণ দুটো কার্বনের এখানে বন্ড আছে। এই 3টে হয়ে গেল হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের, ঠিক আছে। সেমভাবে এখানেও H, এটা হাইড্রোজেনের ক্রস দিলাম, হাইড্রোজেনের। তারপর কিভাবে দেখাবো আমরা, হাইড্রোজেন এই দুটোকে এনজয় করছে, এখানে হাইড্রোজেন এই দুটোকে, ঠিক আছে। এখানে এই ঠিক, আর হচ্ছে
টোটাল 8টা হবে তাহলে, 1 2 3 4 5 6 7 8। তার মানে কি এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখাতে যাই, এই কার্বনের ক্ষেত্রে আমরা দেখাবো এভাবে, ঠিক বোঝা গেল? সর্ববস্তু কক্ষপথে 8টা হচ্ছে, ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। আচ্ছা, তারপর এই কার্বনের ক্ষেত্রে দেখাবো এটা। আমার গোলটা একটুখানি অন্যরকম হলো, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। মেন ব্যাপার হচ্ছে এটা। তার মানে কি, তার মানে এখানে একটা বন্ড করছে, এখানে একটা বন্ড করছে, এখানে একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই ঠিক দেখে নাও, প্রতিটা কার্বন 4টা করে বন্ড করছে, ঠিক। আচ্ছা, একটা দেখলাম আমরা মিথেন, একটা দেখলাম ইথেন, ভালো কথা। এখন একটা আমরা ডবল বন্ডেড দেখি। ডবল বন্ডেড কি? ডবল বন্ডেড ধরে নিই আমরা C2H2, ঠিক আছে, C2H2, সরি C2H4। এখন আমরা দেখে নিই অ্যালকিন। অ্যালকিন মানে অ্যালকিনের একটা উদাহরণ ধরে নিই, C2H2, ঠিক আছে। এখন এটা কীরকমভাবে হবে তোমরা একটু চেষ্টা করো, পারো কিনা দেখি। এটা ইথিলিন অণু হবে, ঠিক। ইথিলিন অণু কীভাবে হবে তাহলে? কার্বন কার্বন, ঠিক আছে। সর্ববস্তু কক্ষপথে কটা? আচ্ছা, আগে দেখে নাও, দুটো হাইড্রোজেন অ্যাটাচ আছে, তার মানে কি আমি এভাবে লিখবো দুটো, 1 2, ঠিক। আবার ধরো এখানে লিখবো 1 2, আর দুটো বাকি আছে, এখানে দুটো কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে, তাহলে কিভাবে লিখবো? এই, কারণ কি দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি হচ্ছে আমাদের। হাইড্রোজেনগুলো আগে দিয়ে নিই, ঠিক। এই দিলাম, এই দিলাম, এই এখানে একটা বন্ড করবে, ও এখানে একটা বন্ড করবে, ঠিক আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে দেব এভাবে, এই কার্বনের ক্ষেত্রে দেব এভাবে, ঠিক। তার মানে কি আমি গোলটা দিয়ে কি বোঝাচ্ছি, যে এই গোলের মাঝখানে এই যে সার্কেলটায়, সার্কেলের মাঝখানে যতগুলো ইলেকট্রন আছে, এই কার্বন সেই ইলেকট্রনগুলোকেও মানে কি বলি, সেই কার্বনটা ওই ইলেকট্রনগুলোকে কন্টেন করতে পারে, মানে সেই কার্বনের ওই ইলেকট্রনগুলো থ্রু দিয়ে ও বন্ড তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কার্বনের কিছু কম্পাউন্ড দেখব, অর্গানিক কম্পাউন্ড, যেগুলো কার্বন দিয়ে তৈরি হয়, আর সেগুলোর কি করব, সেগুলোর আমরা স্ট্রাকচার দেখব, আর তাদের বন্ড কীরকম হয় সেটা দেখব, ঠিক আছে। আচ্ছা, এটা একদম কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাস, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে তোমরা এই বেসিকগুলো একদম জানো, তাহলে ঠিক আছে, তোমরা এটা স্কিপ করে আমার নেক্সট ক্লাসের থেকে দেখা শুরু করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব বললাম, আমরা কিছু স্ট্রাকচার দেখব। আচ্ছা, CH4 স্ট্রাকচার কি? এটা মিথেন, ঠিক আছে। তো এই মিথেনের স্ট্রাকচার কীরকম হয়? মিথেনের স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল কেমন স্ট্রাকচার দেখালাম আমি, চতুস্তলক, H H H H, ঠিক। বন্ড অ্যাঙ্গেল কত? এখানে বন্ড অ্যাঙ্গেল লিখবো আমরা, বন্ড অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিটস, ওকে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট বলেছে, নেক্সট দেখি ইথেনও দেখলাম আমরা। ইথেন মানে কি? CH3, ঠিক আছে। এর স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার এমন হবে যে দুটো টেট্রাহেড্রাল কার্বন সেন্টার, মানে দুটো টেট্রাহেড্রাল কার্বন একসাথে অ্যাটাচ আছে। তো এই জিনিসটাকে কিভাবে দেখবো আমরা?
এটাকে মুছে দিচ্ছি। এটা স্ট্রাকচারটা কেমন হবে, কার্বনের মাঝে দুটো বন্ড, ঠিক একটা বন্ড অ্যাবাভে। আচ্ছা এভাবে না লিখে আমরা যদি আগেরটার মতো করে, মোট কথা দুটো যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার ওই দুটো অ্যাটাচ আছে, ঠিক আছে। এই হলো, ঠিক একটা অ্যাবাভ দি প্লেন দেবো আমি, একটা বিলো দি প্লেন দেবো, সেমভাবে এখানেও। আচ্ছা হলো হাইড্রোজেন, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে এই দুটো স্ট্রাকচার অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয় 3Dতে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ওয়েট, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটি মিথেনের স্ট্রাকচার, ঠিক আছে। এটা হলো একটি চতুস্তলক। তোমরা দেখে নাও, কারোর যদি মনে হয় যে এই অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু 120 ডিগ্রি না। আচ্ছা আমি তোমাদেরকে এটা ক্যামেরার পেছনে থেকেই দেখাচ্ছি, কারণটা হচ্ছে অত দূরে গেলে এই যে ছোট স্ট্রাকচারটা, এই ছোটো স্ট্রাকচারটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। এটা হলো মিথেন, ঠিক আছে। শুরুতে আমরা তোমাদের যেটা দেখালাম, এর প্রতিটি অ্যাঙ্গেল 109.28 ডিগ্রি, ঠিক আছে। এই হলো মিথেন, ওকে। এইভাবে আমরা জিনিসটাকে দেখেছিলাম। আচ্ছা আমরা এখন অ্যাবাভ দি প্লেন, বিলো দি প্লেন কীভাবে আমরা দেখলাম। আমাদের একটা প্লেন ধরতে হবে এখন, এক মিনিট। আমরা ধরে নিই এটা একটা প্লেন, ঠিক আছে। এখন এই প্লেনের ওপরে যদি আমরা এই মলিকিউলটাকে রাখি, ঠিক দেখা যাক। এখন এই প্লেনের উপরে যদি মলিকিউলটাকে রাখি, তোমরা দেখবে এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে প্লেনের ওপর, এক সেকেন্ড, এ দেখো প্লেনের ওপর দুটো বন্ড আছে। প্লেনের রাইট সাইডে একটি মলিকিউল আছে, প্লেনের রাইট সাইডে একটি মলিকিউল আছে, ঠিক। প্লেনের লেফট সাইডে আরেকটা মলিকিউল আছে। এগুলো কিন্তু প্লেনে নেই, প্লেনে আছে এই দুটো বন্ড, ঠিক আছে। এটা হচ্ছে, যদি এভাবে আমি ধরি তো এটা হচ্ছে প্লেনে, এটা হচ্ছে অ্যাবাভ দি প্লেন, আর নিচেরটা হচ্ছে বিলো দি প্লেন, ঠিক আছে। সেটাকেই আমরা বলছি, অ্যাবাভ দি প্লেনটাকে আমরা দেখাচ্ছি এটা দিয়ে অ্যাবাভ, এটা হচ্ছে বিলো, ঠিক আছে, বোঝা গেল। এখন এই ইথেনের স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইথেনের স্ট্রাকচারটা কি হয়, ঠিক আছে। আচ্ছা এই হলো একটি ইথেনের স্ট্রাকচার, ঠিক আছে। দেখে নাও, যেটা আমি এঁকেছি ওটার সাথে মিলিয়ে নাও। এটা যদি প্লেনে হয়, এই বন্ডটা যদি প্লেনে হয়, আর এই বন্ডটা যদি প্লেনে হয়, উপরে যে দুটো আছে, এটা অ্যাবাভ দি প্লেন, এটা বিলো দি প্লেন, সেমভাবে এটার ক্ষেত্রেও, ঠিক আছে। এই হলো ইথেন। এখানে আরও দুটো স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার মানে সিম্পল স্ট্রাকচার, এগুলো জাস্ট কার্বন কি ধরনের বন্ড করতে পারে, মানে সিগমা বন্ড করতে পারে, কিন্তু তার সাথে পাই বন্ডও করতে পারে। কিন্তু এগুলো করে, এভাবে করে যদি কখনো কোনো কার্বন একটি অ্যাটম যদি সিগমা বন্ড করে, 4টে সিগমা বন্ড করলে সেই সিগমা বন্ডগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হবে আমরা দেখলাম, দু ধরনের দেখলাম। যখন কার্বনের সাথে 4টে হাইড্রোজেন অ্যাটম যুক্ত আছে। আবার দেখলাম আমরা যখন কার্বনের সাথে দুটো কার্বন, যেটা ইথেন ছিল, CH3 আমরা যেটা দেখলাম সেটাতে কি একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন যুক্ত আছে, আরও একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন যুক্ত আছে। ওখানেও কিন্তু বন্ড অ্যাঙ্গেল, যেহেতু 4টে সিগমা বন্ড, ওখানেও বন্ড অ্যাঙ্গেল 109.28 ডিগ্রি, মানে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। আচ্ছা এখন আর দুটো স্ট্রাকচার আমরা দেখব, তারপরে আমরা এদের হাইব্রিডাইজেশনগুলো দেখব, যে এদের হাইব্রিডাইজেশন কী কী হয়। আচ্ছা হাইব্রিডাইজেশনের বাংলাটা এক মিনিট আমার খেয়াল নেই, সংকরায়ন অবস্থা। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সংকরায়ন অবস্থা, আমরা এদের হাইব্রিডাইজেশন দেখব। আচ্ছা তো আমরা প্রথমে দেখে নিই যে কি বললাম আমরা, ইথিলিন,
CH2 CH2। আমি আগে এই দুটো বলে নিচ্ছি, তারপরে আগের দুটোর মতো তোমাদের আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। আমার কাছে স্ট্রাকচারটা যে একটু ছোটো আছে, সেহেতু আমি তোমাদের দূরের থেকে জিনিসটা দেখাতে পারছি না, তোমাদের সামনে নিয়ে গিয়ে আমি দেখাবো। আচ্ছা, এটা হলো ইথিলিন। ইথিলিন কীভাবে আছে? কার্বন, ডাবল বন্ড, কার্বন, H H H H, ঠিক আছে, বোঝা গেল। এখানে এই যে দুটো CH বন্ডের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, ঠিক আছে। এখানে এই দুটো হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, ঠিক। আচ্ছা, তারপরে দেখি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মানে CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে। এখানে কিন্তু আচ্ছা, আমরা এটাকে HC ট্রিপল বন্ড CH যদি লিখি সুবিধা হবে আমাদের, কারণ দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড। এটা কীরকম হয়? HC ট্রিপল বন্ড CH, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এটাতে দুটো CH বন্ডের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? বন্ড অ্যাঙ্গেল এটার মধ্যে 180 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে এই স্ট্রাকচারটাকে আমি কি বলি? এই স্ট্রাকচারটাকে বলি আমরা প্ল্যানার স্ট্রাকচার। কারণ কি, দেখো সব এই যে বন্ডগুলো, সব বন্ডগুলো কিন্তু একই তলে আছে। এটার ক্ষেত্রে কিভাবে একই তলে আছে আমি সেটাও স্ট্রাকচার দেখালে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটাকে বলি আমি প্ল্যানার বা সমতলীয়, ঠিক আছে। আর এটাকে কি বলবে? এটা কীরকম লাগছে? একটা সরল রেখার মতো লাগছে, তার মানে এটাকে বলি আমরা লিনিয়ার স্ট্রাকচার, মানে সরল রৈখিক, ঠিক। এখন আমি দেখাচ্ছি যে এটার স্ট্রাকচার কেমন হয়। আচ্ছা, প্রথমে আমি কি বললাম? প্রথমে বললাম আমি ইথিলিন CH2 ডাবল বন্ড CH2। এই হলো CH2 ডাবল বন্ড CH2 এর স্ট্রাকচার, দেখতে পাচ্ছ? চারটে বন্ডই কি একই তলে আছে। তার মানে যদি এটাকে আমরা প্লেনে কল্পনা করি, ধরো সেই বোর্ডের প্লেন, ওই বোর্ডের প্লেনে যদি আমরা কল্পনা করি এটাকে, ঠিক, তাহলে এটা কি হচ্ছে দেখে নাও। তাহলে সবগুলোই একই প্লেনে থাকছে। সেজন্যই আমি ইথিলিনের এই যে স্ট্রাকচারটা, এটাকে বলছি প্ল্যানার, ঠিক। মিল পাচ্ছ তোমরা? এই যে এইভাবে যদি আমি ধরি, এই দুটো কার্বনের মধ্যে, এক মিনিট, এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড এটা, আর হচ্ছে উপরের নীল দুটো হাইড্রোজেন, বোঝা গেল? সেজন্য এটাকে বলছি প্ল্যানার, কারণ এটা একটা প্লেনে যদি আমি বসাই সেটা বসে যাবে। যদি আমি দেখে নাও, যদি আমি এটা প্ল্যানার আরও একটা কীভাবে, এই যে বোর্ডের উপরে যদি আমি এটা এভাবে বসাই, তার মানে চারটে বন্ডই আমার বোর্ডের উপরে চলে আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিটিলিন HCCH ট্রিপল বন্ড CH। এই হচ্ছে অ্যাসিটিলিনের স্ট্রাকচার, দেখে বোঝা যাচ্ছে। এই কার্বন কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড, দেখে নাও কটা বন্ড আছে? এই 1 2 3, তিনটে বন্ড যখন করছে তখন কি হচ্ছে? লিনিয়ার, ঠিক। আর এই দুটোর মধ্যে, এই CH বন্ড দুটোর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ঠিক আছে। এই ছিল এতটা মেইন, একদম তোমার অর্গানিক কম্পাউন্ডসের একদম বেসিক, ঠিক আছে, কার্বন রিলেটেড। আচ্ছা, এখন দেখব সংকরায়ন অবস্থা। সংকরায়ন অবস্থা মানে কি? হাইব্রিডাইজেশন। আমরা প্রথমে কার্বনের রেসপেক্টে দেখব হাইব্রিডাইজেশন কোনটার কেমন, তারপরে আমরা বিভিন্ন যে কোনো কম্পাউন্ড অ্যাটমের ক্ষেত্রে কোনো একটা মলিকিউলে আমরা কিন্তু তাদের হাইব্রিডাইজেশন বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে আমরা জানি তো বন্ড দু ধরনের হয়, একটা হয় সিগমা বন্ড আর একটি হয় পাই বন্ড, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন স্টেপ ওয়াইজ দেখব যে হাইব্রিডাইজেশন ব্যাপারটা কি। প্রথমে আমরা দেখছি যে কার্বন অ্যাটম কটা বন্ড করতে পারে? কার্বন অ্যাটম 4 বন্ডস ম্যাক্সিমাম, ঠিক আছে। এখন যদি টাইপ 1, ঠিক, টাইপ 1-এ কি
যদি চারটা বন্ডই যদি সিগমা বন্ড হয়, 4 বন্ডস, 4টি সিগমা বন্ড, ঠিক আছে, 4টি যদি সিগমা বন্ড হয়, আচ্ছা 4টা বন্ডের মধ্যে 4টি যদি সিগমা বন্ড হয়, তাহলে কি স্ট্রাকচার আমরা দেখেছিলাম? সি এইচ এইচ, ঠিক, 4টে সিগমা বন্ড। মিথেন নাম খেয়াল আছে? মিথেন, ঠিক। 4টে সিগমা বন্ড যখন থাকবে কোনো একটি কার্বনে, সেই কার্বনটি হবে sp3 হাইব্রিডাইজড, বলবো হাইব্রিডাইজড, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর কার্বনের ক্ষেত্রে টাইপ 2, আচ্ছা টাইপ 2 কেমন? কার্বনের যে 4টে বন্ড আছে, 4টে বন্ডের মধ্যে কি কি? আচ্ছা ধরে নিয়ে একটা কার্বনে দুটো সিগমা বন্ড আছে আর আছে দুটো পাই বন্ড, ঠিক। টোটাল 4টে বন্ড করতে পারে, দুটো সিগমা দুটো পাই যদি হয় তাহলে কীরকম স্ট্রাকচারটা হবে দেখেছিলাম আমরা, ইথিলিন। এই দুটো পাই বন্ড একটা কার্বনের, আর হচ্ছে দুটো সিগমা বন্ড, এরকম স্ট্রাকচার। তখন এই কার্বন কত হাইব্রিডাইজেশন হবে? তার মানে কি, আমরা যে কোনো একটি কার্বন অ্যাটম দেখব, ঠিক আছে। এই কার্বন অ্যাটমের ক্ষেত্রে যদি আমি দেখি, এই কার্বন অ্যাটমের কি আছে? দুটো সিগমা প্লাস দুটো পাই বন্ড, ঠিক। তাহলে আমরা বলবো এই কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। সেম ভাবে এটার ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? দুটো সিগমা দুটো পাই, ঠিক। তাহলে এটাকে আমরা বলছি sp2 হাইব্রিডাইজড, বোঝা গেল? আচ্ছা, সরি এটা একটা ভুল হয়েছিল, 3টে সিগমা একটা পাই, কারণ কোনো একটি স্ট্রাকচারে একটা সিগমা বন্ড আমাকে থাকতেই হবে। এখানে দুটো কিন্তু পাই বন্ড না, একটা সিগমা একটা পাই, কারণ আমার আগে স্ট্রাকচারটা তৈরি হতে হবে। সেজন্য এই কার্বন দুটোর মাঝখানে একটা সিগমা বন্ড থাকবে, তার সাথে একটা পাই বন্ড থাকবে, তখন একটি দ্বিবন্ধনী বা ডবল বন্ড তৈরি হবে। বুঝতে পারলাম? তার মানে কি, কোনো একটা কার্বন sp2 হাইব্রিডাইজড কখন হবে? যখন সেটি 3টে সিগমা বন্ড করবে, এই 1 2 3, 3টে সিগমা বন্ড আর হচ্ছে একটি পাই বন্ড থাকবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে sp3 হাইব্রিডাইজড কখন হবে কোনো একটি কার্বন অ্যাটম? যখন তার সাথে 4টি সিগমা বন্ড থাকবে, ঠিক আছে। তারপরে একটা সিগমা বন্ড কমে গেল, একটা সিগমা বন্ড সরে গিয়ে একটা পাই বন্ড এলো, ঠিক। যখন 3টে সিগমা বন্ড একটা পাই বন্ড হবে, তখন কার্বন অ্যাটম হবে sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইপ 3, কার্বন অ্যাটমে যখন দুটো সিগমা আর হচ্ছে দুটো পাই থাকবে, কেমন? সরি, ঠিক, এটা সিগমা। এই কার্বনের রেসপেক্টে দেখি প্রথমে এই সিগমা, আর হচ্ছে দুটো অ্যাটমের মাঝখানে একটা সিগমা বন্ড থাকবেই থাকবে, কারণ ওদের মানে স্কেলিটনটা আগে তৈরি করতে হবে। তো আমাদের কি গা হাত পায়ে কি ধরে নি, হাতে আমাদের হাড় আছে, তারপরে হাতের ওপর মাংস আছে, তো তাই না? হাড় ছাড়া তো শুধু মাংস থাকলে হবে না হাতটা। সেমভাবে এখানে একটি সিগমা বন্ড থাকবেই, ঠিক আছে, আর হচ্ছে দুটো থাকবে পাই। তার মানে 4টে বন্ডের মধ্যে যখন দুটো সিগমা প্লাস দুটো পাই হবে, তখন হচ্ছে কি sp হাইব্রিডাইজেশন। তাহলে এই কার্বনটাকে আমরা বলবো sp হাইব্রিডাইজড, ঠিক আছে।
আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, ওই ট্রিক্স ধরে নিয়ে আমরা কিছু এক্সাম্পল করব, ঠিক আছে? আচ্ছা, হাইব্রিডাইজেশন কত কোনো একটি অ্যাটমের, সেটা তোমরা কিভাবে বের করবে? সব সময় তোমরা দেখবে যে সেই অ্যাটমে কতগুলো সিগমা বন্ড আছে আর কতগুলো লোন পেয়ার আছে। লোন পেয়ারের ব্যাপারটা আমি পরে আসছি, আপাতত সিগমা বন্ড দিয়ে আমি বোঝাচ্ছি, তারপরে আমি লোন পেয়ারটা বলছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, এটা তোমরা লিখে রাখো যে হাইব্রিডাইজেশনের জন্য, এটা একটা ছোট ট্রিক কিন্তু, ঠিক আছে? হাইব্রিডাইজেশনের জন্য কি লাগবে? টোটাল নাম্বার অফ সিগমা বন্ডস অ্যান্ড লোন পেয়ার্স। মানে হচ্ছে আমাদের আগে গুনতে হবে যে টোটাল সিগমা বন্ড আর টোটাল পাই বন্ড, সরি টোটাল সিগমা বন্ড আর হচ্ছে লোন পেয়ার মিলে কত হচ্ছে। আচ্ছা, এখানে আমি এখন নর্মালি তোমাদের এই CH4টাই বলি, ঠিক আছে? দেখে নাও, CH4-এ যখন 3টে সিগমা বন্ড আছে, সরি 4টে যখন সিগমা বন্ড আছে, আমরা কি বলতে পারছি? 4টে সিগমা, ঠিক আছে? তখন আমরা কি বলছি? sp3। ভালো মতো দেখবে, 4টে যখন সিগমা বন্ড, তার মানে কি এখানে লোন পেয়ার কোনো নেই, ঠিক আছে? আচ্ছা, এই লোন সিগমা বন্ড আর হচ্ছে লোন পেয়ার টোটাল নাম্বার, এটাকে বলে হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার। হাইব্রিডাইজেশন নাম্বার আমি এটাকে বলবো HN, ঠিক আছে? তার মানে এটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন নাম্বার কত হচ্ছে? মিথানের ক্ষেত্রে 4, ঠিক? কোনো লোন পেয়ার নেই, 4টে সিগমা বন্ড, তার মানে 4। এটাকে আমি sp3 লিখতে পারছি কিভাবে? যে এই 4টে আছে, দেখো, S এর উপরে 1, P এর উপরে 3, মানে একটা S অরবিটাল আর হচ্ছে 3টে P অরবিটাল মিলে এই বন্ডগুলো তৈরি করেছে। প্রতিটা বন্ডকে, সরি, এই প্রতিটা বন্ড যে অরবিটাল নিয়ে তৈরি, সেই অরবিটালকে তার মানে আমরা বলছি কিন্তু sp3 অরবিটাল, ঠিক আছে? সবগুলোকে আমরা বলছি sp3 অরবিটাল, ঠিক আছে? আর হচ্ছে এই কার্বনটাকে আমরা বলবো sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে? সেগুলোকে আমরা কিন্তু তারপরে আর হাইব্রিডাইজেশনের পরে আমরা আর s অরবিটাল বা p অরবিটাল বলবো না, কিন্তু ট্রিক্সটা যেটা আছে সেই ট্রিক্সটা হলো এটা, s একটা, p 3টে হয়ে গেল, sp3 টোটাল 4টা। আচ্ছা, এখন হচ্ছে আমি ইথিলিনের ক্ষেত্রে বলছি। ইথিলিন কি ছিল? CH2 ডাবল বন্ড C, এই, ঠিক আছে? তুমি গুনবে, ধরো এটার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ লোন পেয়ার আর টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো আছে? লোন পেয়ার কোনো নেই, শুধু সিগমা বন্ড আছে, ঠিক? আচ্ছা, তাহলে সিগমা বন্ড এখানে কতগুলো আছে? সিগমা বন্ড 3টে আছে, তার মানে বলতে পারি এর হাইব্রিডাইজেশন নাম্বার কত? এর হাইব্রিডাইজেশন নাম্বার 3। বোঝা গেল? 3টে সিগমা বন্ড, যেহেতু এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে এটাকে কিভাবে বলতে পারি আমি? sp2। তার মানে কি একটা S আর দুটো P অরবিটাল নিয়ে 1 + 2 3। ট্রিকটা বোঝা গেল? তারপর এখানে ধরি আমি যদি অ্যাসিটিলিন, ঠিক আছে? এটা হচ্ছে CH, এই হলো অ্যাসিটিলিন, ঠিক আছে? আচ্ছা, এখানে এই কার্বনের ক্ষেত্রে যদি আমি দেখি, ও কটা সিগমা বন্ড তৈরি করেছে? এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, কোনো লোন পেয়ার নেই, ঠিক? তার মানে দুটো সিগমা বন্ড। তোমরা বলো দেখি এখন এটার হাইব্রিডাইজেশন কি হবে তাহলে? এই কার্বনের sp S1p1, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রিক্স জাস্ট। তার মানে হাইব্রিডাইজেশন নাম্বার যে 2, 1 + 1 2, বুঝতে পারলে? এইভাবে চট করে আমরা হাইব্রিডাইজেশন বলে দিতে পারবো সিম্পল কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি হাইব্রিডাইজেশন বের করি। আমি কিছু মলিকিউল লিখছি, তোমরা তার হাইব্রিডাইজেশন বের করার চেষ্টা করবে, তারপরে আমি জিনিসটা বলে দেব
তোমরা মিলিয়ে নেবে তোমাদের ঠিক হয়েছে কিনা। এটা কিছু এক্সারসাইজের মতো বলতে পারো, চট করে ঝটপট এখানে করবে আমি তোমাদের যেভাবে বলেছি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। প্রথমে দেখো CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 লিখলে। তারপরটা লেখো, এখানে মাঝের যে কার্বনটা তোমরা এর হাইব্রিডাইজেশন বের করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখছি, তারপরেরটা হলো CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড ডাবল বন্ড CH2, এটার হাইব্রিডাইজেশন বের করবে, ঠিক আছে? নেক্সট HC ডাবল বন্ড OH, এটার হাইব্রিডাইজেশন বের করবে। তারপরে একটা দেখি বেনজিন রিং C ট্রিপল বন্ড CH, এখানে এটার হাইব্রিডাইজেশন বের করবে আর এটার হাইব্রিডাইজেশন বের করবে। বলো, চেষ্টা করো একটু, পজ করে নিয়ে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটাতে দেখে নাও আগে আমার কি দেখতে হবে, হাইব্রিডাইজেশন নাম্বার কত। হাইব্রিডাইজেশন নাম্বার কি মানে সিগমা বন্ড কতগুলো আছে, ঠিক আছে? তো এখানে আগে আমি দেখে নিই টোটাল কতগুলো ইলেকট্রন আছে। আমরা দেখতে পারি 4টে বন্ড আছে। এই হাইড্রোজেনটা সিগমা বন্ড দিয়ে যুক্ত থাকবে, এখানে একটা সিগমা ধরে নিয়ে হাইড্রোজেনের জন্য একটা সিগমা, এখানে একটা সিগমা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হবে, 3টে সিগমা বন্ডস আছে, তার মানে কি হাইব্রিডাইজেশন নাম্বার কত, 3। বোঝা গেল? তাহলে হাইব্রিডাইজেশন কত হবে, sp2, ঠিক? আচ্ছা, নেক্সটে যাই। এখানে এটার ক্ষেত্রে সিগমা বন্ড কটা আছে, এইদিকে একটা সিগমা, এইদিকে একটা সিগমা, তার মানে হাইব্রিডাইজেশন নাম্বার 2। হাইব্রিডাইজেশন কত, sp, এখানে 1 1 2, ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে কত, আমি কি বলেছিলাম, ডবল বন্ড থাকুক ট্রিপল বন্ড থাকুক যাই থাকুক একটা সিগমা বন্ড তৈরি করবেই, তার মানে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, হাইব্রিডাইজেশন নাম্বার 3। বোঝা গেল? তাহলে এটার হাইব্রিডাইজেশন কি হবে, sp2। এটার ক্ষেত্রে এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, ঠিক কি না? তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার 2, তার মানে এটা হাইব্রিডাইজেশন কত হবে, sp। সেমভাবে তার পরেরটার হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ড আছে, এখানে এদিকে একটা সিগমা বন্ড আছে, হাইব্রিডাইজেশন নাম্বার 2, তার মানে এটার হাইব্রিডাইজেশন কত হবে, sp, ঠিক হলো? তারপরে নেক্সট দেখি আমাদের কি আছে। আচ্ছা, নেক্সট বলেছে যে বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ আর হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এই 3টা আমরা দেখব, ঠিক আছে? বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ, বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, ধরে নাও C সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড C ট্রিপল বন্ড C, এখানে এখানে এই দুটো, আর এটার সাথে একটা হাইড্রোজেন থাকবে, এটার সাথে একটা হাইড্রোজেন থাকবে। আচ্ছা, তো আমরা কি বলতে পারছি, এটা sp3, এটা sp2,
এটা এসপি, ঠিক কি না? আচ্ছা, তারপরে এখানে একটা কলাম করো, কলাম করে এখানে লেখো বন্ড স্ট্রেংথ, ঠিক আছে? আচ্ছা না, বন্ড স্ট্রেংথটা লিখবে না, প্রথমে লিখবে কি বলি, প্রথমে লিখবে এখানে সি যখন sp3 হবে সেটা যখন আরেকটি sp3 এর সাথে বন্ড করবে, ঠিক আছে? এভাবে লিখবে, আমি লিখে নিচ্ছি তারপরে তোমরা লেখো, ঠিক আছে? CSP, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটি কলাম করবে, এখানে লিখবে বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথ। আচ্ছা, বন্ড স্ট্রেংথ অর্ডার হিসেবে লিখে দিলেই বেটার হবে। বন্ড স্ট্রেংথ অর্ডার, সব থেকে বেশি স্ট্রং কোনটা হবে? এটা চারটে হাত দিয়ে ধরে আছে, ঠিক? CSP গ্রেটার দেন CSP2, CSP2 greater than CSP3 আচ্ছা, এখন এদের বন্ড অ্যাঙ্গেল কার মধ্যে? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে বলতে হবে CSP গ্রেটার দেন, বন্ড অ্যাঙ্গেলটা লিখে নিতে হবে, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? CSPH, এটা কত? 180, তার মানে বন্ড অ্যাঙ্গেল মানে বোঝা গেল এটা 180 ডিগ্রি, ঠিক? আচ্ছা, তারপর এই দুটো CH এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল, CH বন্ডের মধ্যে। আচ্ছা, এটা আমি এভাবে লিখছি, এটার মানে কিন্তু বুঝবে যে CH এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল, আমি জাস্ট এখানে একসাথে বলে দিচ্ছি, কারণ নাহলে এভাবে লিখতে হতো CH CSP অ্যান্ড CSPH এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এটা সব থেকে বেশি হবে। তারপরে CSP2H, সব থেকে লোয়েস্ট বন্ড অ্যাঙ্গেল কত হবে? CSP3H, ঠিক? তাহলে কি এটার বন্ড অ্যাঙ্গেল কত? SP এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, SP2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর SP3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল আমরা কত পেয়েছিলাম? 109 ডিগ্রি 28 মিনিটস, বোঝা গেল? আচ্ছা, তো এখানে বন্ড স্ট্রেংথ হয়ে গেল, বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল। এখন বন্ড লেন্থ, কোন বন্ড লেন্থ দেখে নি? বন্ড লেন্থের ক্ষেত্রে যদি আমি সব থেকে লোয়েস্ট কোনটা হবে? CSP, কারণ সব থেকে স্ট্রংগেস্ট, যত বন্ড যত ছোট হবে তত স্ট্রং হবে, তার মানে CSP, এটা সব থেকে বন্ড লেন্থটা সব থেকে তার মানে ছোট হবে। CSP2 সব থেকে স্ট্রং বন্ড কোনটা হবে? সরি, সব থেকে বন্ড লম্বা হবে CSP3, আর CSP3 এর সব থেকে লংগেস্ট বন্ড, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? এখানে আমি আরেকটা জিনিস বলছি, ওটা রিজন আমি পরে বলে রাখছি, যে CH বন্ড স্ট্রেংথ, CH বন্ড স্ট্রেংথ কোনটার যত বেশি হবে, কত বেশি হবে, কোনটার উইক হবে। CH বন্ড স্ট্রেংথের ক্ষেত্রে ট্রেন্ডটা লেখো
সব থেকে বেশি হবে CsP3H এর, তারপর CsP2H এর, সব থেকে কম বন্ড স্ট্রেংথ হবে CsPH এর। ঠিক আছে, এর ফলে আমরা পরে কোনো জায়গায় যখন আমরা রিয়াকশানে যাব, আমি জাস্ট বলে রাখছি যে দেখবে যে ট্রিপল বন্ডেড কার্বনের সাথে যখন কোনো হাইড্রোজেন যুক্ত থাকে, এরকম যদি কোনো থাকে, এই হাইড্রোজেনটা H+ হয়ে বেরিয়ে যেতে পারে, আর এই ট্রিপল বন্ডেড কার্বনের ওপর মানে sp হাইব্রিডাইজ কার্বনের ওপর নেগেটিভ চার্জটা স্টেবল হয়। ঠিক আছে, কারণটা কি? আচ্ছা, এখানে আরেকটা আমি বলছি, কারণ আমি তারপরেই আসছি। এখন এখানে যদি বলে যে এস ক্যারেক্টার কোনটার কত বেশি, এস ক্যারেক্টার কোনটার কত বেশি, sp2 না sp3 এর। ঠিক আছে, এখন দেখেন, লিখে নাও একটা এস ক্যারেক্টার, এস ক্যারেক্টার, এস ক্যারেক্টার সব থেকে বেশি হলো sp কার্বনের, তারপর sp2 কার্বনের, সব থেকে শেষে sp3 কার্বনের। ঠিক, আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে 50%, এটার ক্ষেত্রে হলো 33.33%, এটার ক্ষেত্রে 25%। এখন যদি বলো কিভাবে দেখে নাও, যে এখানে একটা এস আছে, একটা পি আছে। ঠিক, তার মানে টোটাল যদি আমি ওভারঅল যদি আমি 1 ধরি, ঠিক, তাহলে এস কতটা থাকবে? 1/1 + 1, হাফ, আর হাফ মানে কত? 50%। বুঝতে পারলাম? আচ্ছা, সেমভাবে যদি এখন sp2 এর ক্ষেত্রে দেখো, sp2 এর ক্ষেত্রে এস এর মাথায় কত আছে? 1, আর p2, তার মানে এস কতটা আছে আমরা বলতে পারি? এস আছে 1/1 + 2 মানে 1/3, আর 1/3 মানে কত পার্সেন্ট? 100 দিয়ে 100% দিয়ে গুণ করলে হয়ে যাবে, তার মানে কত? 33.33%। বোঝা গেল? আচ্ছা, আর sp3 এর ক্ষেত্রে কত? এস হচ্ছে, তার মানে কত হচ্ছে? 1/1 + 3, তার মানে 1/4, আর পার্সেন্টেজ করলে কি করতে হবে? 100 দিয়ে গুণ, তার মানে কত আসছে? 25%। ঠিক আছে, এই হলো এস ক্যারেক্টারের ট্রেন্ড। আচ্ছা, নেক্সট দেখছি কি আছে। নেক্সট আছে হচ্ছে, বলেছে যে এই অর্গানিক যে মলিকিউলগুলো আছে, বিভিন্ন জৈব যৌগ, এগুলো লেখার 4টে ধরন আছে। একটা তো বললাম আমি লুইস স্ট্রাকচার, একটা হচ্ছে বন্ডেড ওয়েতে, একটা হচ্ছে শর্ট ওয়েতে। তার শর্ট ওয়েতে মানে কি? এই যে আমি লিখলাম এই CH2 ডবল বন্ড CH2 লিখলাম, ওটাকে জাস্ট লেখা CH2 ঠিক আছে, ওটাকে সংক্ষেপ করে। আর 4 নম্বরটা হচ্ছে রেখাবন্ধনী দিয়ে। রেখাবন্ধনী কি? যে না কার্বন লেখা থাকবে না হাইড্রোজেন লেখা থাকবে, শুধুমাত্র যে হেটারো অ্যাটমগুলো, সেই হেটারো অ্যাটমগুলো লেখা থাকবে। বুঝতে পারলাম? এখনই বলছি। আচ্ছা, একটা কম্পাউন্ড ধরে নিই আমি, যেটা দিয়ে আমরা সবগুলো বলতে পারবো। কম্পাউন্ডটি ধরে নাও CH3 CH Br CH2 CH3। আচ্ছা, এটাকে যদি আমরা লুইস স্ট্রাকচার, যেভাবে আমি বলেছিলাম লুইস ইলেকট্রন স্ট্রাকচার, ওভাবে একভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, প্রথমে হচ্ছে লুইস স্ট্রাকচার। এটার জন্য ভাবো কতটা বড় হবে। ঠিক, তা দেখে নিই কী হবে তাহলে। এটা লুইস স্ট্রাকচারটা, কার্বন একটা, আচ্ছা এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তারপরে এই কার্বন, ঠিক আছে। কার্বনের সর্ববস্ত কক্ষপথে 4টে, তারপরে এখানে আবার 3টে হাইড্রোজেন যুক্ত আছে, সেই হাইড্রোজেনগুলোর একটা করে থাকবে। আচ্ছা, এই কার্বনের একটা, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, সরি একটা ব্রোমিন যুক্ত আছে। ব্রোমিনের ইলেকট্রনটাকে স্টার দিয়ে বোঝালাম। একটা হাইড্রোজেন যুক্ত আছে,
হাইড্রোজেনেরটাকে ক্রস, তারপরে একটা থাকলো, এটারও সর্ববহিস্থ কক্ষপথে 4টে, এটারও 4টে, এটাতে হাইড্রোজেন কত, 2টো, এই হলো, এটাতে হাইড্রোজেন 3টে, 1 2 3, বোঝা গেল? যে আমরা এইভাবে বলতে পারি। গোলগুলো আমার হচ্ছে না, ওটা একটুখানি ভালো মতো দিয়ে নেবে। এই হলো, আর হাইড্রোজেনের গুলো এই। এই হয়ে গেল লুইস স্ট্রাকচার আমাদের, ঠিক আছে, বা ইলেকট্রন ডট ফর্মুলা বা লুইস স্ট্রাকচার বলতে পারি। তারপরে আরেকটা কি, ড্যাশ ফর্মুলা। ড্যাশ ফর্মুলা কীভাবে আমরা বলবো? ড্যাশ ফর্মুলাটা অ্যাকচুয়ালি লুইস স্ট্রাকচারের যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলোকে যোগ করে দিয়ে যে ফর্মুলাটা হবে সেটাই। এই ইলেকট্রন জোড়গুলোকে জাস্ট বন্ড হিসাবে লেখা, কি ড্যাশ ফর্মুলা, মেবি ড্যাশ সংকেত, হ্যাঁ ড্যাশ ফর্মুলা, ঠিক আছে। ড্যাশ ফর্মুলাটা কীভাবে লিখবো আমি? কার্বন, একটা বন্ড হাইড্রোজেন, আরেকটা বন্ড হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, ব্রোমিন, কার্বন 2টো হাইড্রোজেন, সি 3টে হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ব্রোমিনে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ইলেকট্রন পেয়ার থাকে 3টে। কারণটা দেখে নাও, একটা বন্ড করলো, ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষপথে থাকে 8টে, মানে 8টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। তার মানে কি এখানে হলো 1 2 ইলেকট্রনের কার্বনেরটা নিয়ে, তারপর 3 4 5 6 7 8, তার মানে কি লোন পেয়ার থাকে এই ব্রোমিনের উপরে কিন্তু 3টে। 3 lone pairs are there on a bromine atom. এটা হলো ড্যাশ ফর্মুলা, বোঝা গেল? তারপর আসছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা বা সংক্ষিপ্ত গঠন সংকেত, ঠিক আছে। কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, ঠিক আছে, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, সংক্ষিপ্ত গঠন সংকেত। তো এটাকে আমরা এভাবে কিভাবে লিখতে পারি? CH3 CH ব্র্যাকেটে Br, তারপর CH2, তারপর CH3, বোঝা গেল? আচ্ছা, তারপরে আরেকটা আছে রেখাবন্ধন সংকেত বা বন্ড লাইন ফর্মুলা। বন্ড লাইন ফর্মুলাতে কি শুধুমাত্র কোনগুলোকে দেখাতে হবে? শুধুমাত্র হেটেরো অ্যাটম আর হচ্ছে জাস্ট বন্ডগুলোকে দেখাতে হবে। 3 নম্বরটা কি? রেখাবন্ধন ফর্মুলা বা বন্ড লাইন মডেল। আমি মাঝে মাঝে সরে যাচ্ছি যাতে তোমরা ভালো মতো লিখে নিতে পারো, ঠিক আছে। বন্ড লাইন ফর্মুলাটা কিভাবে লিখবো আমরা? এই জাস্ট বন্ডগুলো দেব, কার্বন কার্বনের মাঝের বন্ডগুলো দেব, আর কার্বন আর হাইড্রোজেন ছাড়া বাকি অ্যাটমগুলোকে লিখবো, ঠিক আছে। এই আর এখানে জাস্ট হেটেরো অ্যাটমটা লিখতে হবে। এখানে লিখে দাও জাস্ট মেনশন দি হেটেরো অ্যাটম, জাস্ট হেটেরো অ্যাটমটা মেনশন করতে হবে। বাদ বাকি এখানে যে CH3 ছিল সেটা লিখতে হবে না, এখানে যে CH ছিল সেটা লিখতে হবে না, এখানে CH2 ছিল সেটা লিখতে হবে না, এখানে CH3টা লিখতে হবে না, ঠিক আছে। কার্বন আর হাইড্রোজেন ছাড়া যা যা হেটেরো অ্যাটম থাকবে সেগুলো লিখতে হবে, আর কার্বন কার্বনের মাঝের বন্ডগুলো দিতে হবে, ঠিক আছে। কোনো একটি কম্পাউন্ডকে এই 4 ভাবে প্রকাশ করা যায়,
ঠিক আছে, এটা গেল ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল এটা। নেক্সট কি, নেক্সটে আমি দেখব যে এই যে কার্বন চেনগুলো আছে বা কোনো অর্গানিক কম্পাউন্ড যে আছে, অর্গানিক কম্পাউন্ডকে কি কি ভাগে ভাগ করা যায় বা অর্গানিক কম্পাউন্ডগুলো কেমন কেমন ধরনের ভাবে তৈরি হতে পারে। আমার সাথে সাথে তোমরা লিখে নেবে কিন্তু, সেজন্য আমি স্লো বলছি। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। অর্গানিক মলিকিউল, ঠিক আছে, অর্গানিক মলিকিউল দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল। ঠিক আছে, আমি কিন্তু ইংলিশ টার্মগুলোতেই লেখাচ্ছি, আমি বারবার বলছি আমি কেন ইংলিশ টার্মগুলোতে তোমাদেরকে বলছি। ওপেন চেন মানে মুক্ত শৃঙ্খল, ঠিক আছে। ক্লোজড চেন মানে বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার লিখতে পারো তোমরা, বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার। তারপর সরল মুক্ত শৃঙ্খল যৌগ মানে স্ট্রেট চেন কম্পাউন্ড বা স্ট্রেট চেইন কম্পাউন্ড বা মলিকিউল, ঠিক আছে। আর হচ্ছে ব্রাঞ্চড চেইন কম্পাউন্ড, ঠিক আছে। ওপেন চেন গেল এই দুটো। তারপর ক্লোজ চেনকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়, হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক হেটেরোসাইক্লিক, ঠিক। হোমোসাইক্লিক কি, only carbon and hydrogen atoms heterocyclic any other atom or atoms is or are present, তার মানে কি কার্বন বা হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো অ্যাটম থাকবে হেটেরোসাইক্লিকে, বোঝা গেল। আচ্ছা, তারপর হোমোসাইক্লিককে অ্যারোমেটিক আর হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক আর হচ্ছে অ্যালিসাইক্লিক। আচ্ছা, অ্যারোমেটিককে আবার দুটোতে, বেনজিনয়েড কম্পাউন্ড। বেনজিনয়েড কম্পাউন্ড কি, বেনজিনের মধ্যে যেগুলো থাকে বা বেনজিন যেটার মেন কি বলবো, মেইন পার্টটা যেটা বেনজিন, বোঝা গেল। বেনজিনয়েড কম্পাউন্ড এটা হবে, বা ধরো এই হলো অ্যানিলিন, এটার নাম, এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, বেনজিনয়েড আরেকটা কি, নন বেনজিনয়েড কম্পাউন্ড।
ঠিক। আচ্ছা, এটার ক্ষেত্রে অ্যালিসাইক্লিকগুলো কীরকম হবে? অ্যালিসাইক্লিকগুলো ধরো যেমন নর্মাল সাইক্লোহেক্সেন, ঠিক আছে, এটার নাম সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন বা সাইক্লোপেন্টেন, এটা লিখে নাও সাইক্লোপেন্টেন, বা হচ্ছে এটা লিখে নাও সাইক্লোবিউটেন। এগুলোর নাম কিভাবে কি হলো আমরা এর পরের ক্লাসে এগুলো দেখব, ঠিক আছে। এই হলো বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড হতে পারে, ঠিক আছে। কোনটার এক্সাম্পল দেওয়া হয়নি? এক্সাম্পল দেওয়া হয়নি তোমাদের হেটেরোসাইক্লিকের, ঠিক। তার মানে হেটেরোসাইক্লিকের কি, ধরো হেটেরোসাইক্লিকের হচ্ছে পিরিডিন, হেটেরোসাইক্লিকের পিরিডিন। পিরিডিন কীরকম? এটা হলো পাইরোল, পিরিডিনটা লিখছি, এটার নাম পাইরোল, ঠিক আছে। আরেকটা লিখে নাও হেটেরোসাইক্লিকের, এটা হলো পিরিডিন, ঠিক আছে। তার মানে অর্গানিক মলিকিউল কি কি হলো? প্রথমে হলো ওপেন চেন আর ক্লোজ চেন, ঠিক আছে। ক্লোজ চেন মানে হচ্ছে একটা বৃত্তাকার, তারপরে ওপেন চেন আবার দুই রকম, স্ট্রেট চেন কম্পাউন্ড আর ব্রাঞ্চড চেন কম্পাউন্ড। আচ্ছা, এটার এক্সাম্পল দেওয়া হয়নি। স্ট্রেট চেন কম্পাউন্ড মানে ধরে নাও এই CH3 CH2 CH2 চলছে চলছে চলছে, তারপর লাস্টে CH3। ব্রাঞ্চড চেন কম্পাউন্ড কি আমরা একটু আগে দেখলাম, CH3 CH2 CH3 যদি হয়, এখানে যদি ব্রোমিন চলে আসে মানে একটা ব্রাঞ্চ, ঠিক আছে। এখানে বা ধরো এখানে একটা CH3 চলে এলো মানে ব্রাঞ্চিং থাকবে, একটা এরকম লাইন ধরে থাকবে না, ঠিক আছে। এই দেখো লাইনের সাইডে ওর ব্রাঞ্চও বেরিয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে ব্রাঞ্চ চেন। তারপরে এখন ক্লোজ চেন কি হলো? হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক কি? যেটাতে কার্বন আর হাইড্রোজেন থাকবে শুধু, ঠিক আছে, সেটা গেল। তারপরে অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক কি? অ্যারোমেটিক হচ্ছে একটা বেনজিন টাইপের, আরেকটা হচ্ছে নন বেনজিনয়েড, মানে বেনজিনের মতো না কিন্তু অ্যারোমেটিক। একটা উদাহরণ দেখি আমরা, বেনজিনের মতো না কিন্তু অ্যারোমেটিক হচ্ছে CH, এখানে নেগেটিভ, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা সাইক্লোপেন্টাডাইন অ্যানায়ন, ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, তারপর অ্যালিসাইক্লিক কি? নর্মাল মানে সাইকেল, নর্মাল একটা সাইক্লিক বা একটা বৃত্তাকার কম্পাউন্ড, ঠিক আছে, শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন নিয়ে তৈরি। এটা কি হিসেবে দেখালাম? সেই বন্ধন রেখাচিত্র দিয়ে আমরা যেভাবে কোনো একটা কম্পাউন্ডকে বলতে পারি, আমি কিন্তু ওটাও ভাবে দেখালাম, ঠিক আছে। তারপরে হেটেরোসাইক্লিকের ক্ষেত্রে কি? এই যেগুলো দেখো, এগুলো সব কার্বন, তো কার্বনের 4টা বন্ড করতে পারে, এখানে 3টে করেছে, তার মানে একটা করে হাইড্রোজেন থাকবে, তার মানে কার্বন আর হাইড্রোজেনের সাথে একটা অন্য ধরনের অ্যাটম, ঠিক আছে। এই ছিল একটা তোমাদের এই অর্গানিকের প্রথম আমি যে চ্যাপ্টারটা শুরু করছি IUPACর জন্য, এটার একদম বেসিক কি ধরনের কম্পাউন্ড হতে পারে অর্গানিক কম্পাউন্ড, সেটার একটা ইন্ট্রোডাকশন ক্লাস। একদমই এটা বেসিক ছিল, এটা তোমরা পারলে 2x করেও দেখে নিতে পারো। এখন লাস্টে চলে এসছে, তোমাদের এখন বলে যদিও লাভ নেই। তো আজকে এখানেই থাক। এর পরের ক্লাসে IUPAC নোমেনক্লেচারের যে মেইন পোর্শনটা, সেই মেইন পোর্শনটা আমরা শুরু করব। এরপরের ক্লাস থেকে আমাদের শুরু হবে মেইন ফোকাস, ঠিক আছে। আর এরপরের ক্লাসগুলো থেকে সিনসিয়ারলি করবে, কারণ হচ্ছে এই IUPAC নোমেনক্লেচার কিন্তু খুব ভালো জিনিস। একবার যদি বুঝতে পারো, আর আমি যেভাবে এটা পড়াবো, একদম তোমাদের গোটা জীবনে আর দ্বিতীয়বার IUPAC নোমেনক্লেচারের জন্য ভাবতে হবে না। শুধু তোমাদের কাছে 6 থেকে 7টা পেজ থাকবে, অতটুকু পেজ যদি তোমার কাছে থাকে, তোমরা যে কোনো ধরনের নোমেনক্লেচার করে দিতে পারবে, তোমাদের যেগুলো পরীক্ষায় আসার প্রবাবিলিটি থাকবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই থাক, ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো মতো পড়ো। কোনো যদি কিছু আমার নিজের ইমপ্রুভমেন্টে তোমাদের মনে হয় দরকার, তাহলে কমেন্ট বক্সে বলতে পারো। তাছাড়া যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো তার হেল্প করার জন্য।
আর হচ্ছে কমেন্ট করতে পারো যে কেমন লাগলো। আমারও তাহলে একটু মোটিভেশন আসবে যে না, তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারছি, তোমাদেরকে আমি ঠিকঠাক মতো বোঝাতে পারছি। আর আমার যদি কোথাও খামতি থাকে সেটাও আমাকে বলে দেবে, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব, কারণ আলটিমেটলি আমি এখানে তোমাদের জন্যই আছি, তোমাদেরকে যাতে একটা প্রপার কোয়ালিটি কন্টেন্ট আমি দিতে পারি, তোমাদের উইদাউট এনি টিউশন আমি যাতে একটা প্রপার কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি, আমি সেটারই চেষ্টা করছি। তো আমি তোমাদের জন্য আছি, তোমরা আমার জন্য থেকো। তো পড়াশোনা করতে থাকো, স্টে হেলদি, স্টে সেফ, হ্যাপি লার্নিং, টাটা।